আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দেশ পত্রিকার আজকের প্রথম পাতায় বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলায় অস্বস্তি, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন। গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় নয়, এখনও সেখানে বসে আছে ফ্যাসিস্টের দোসররা। গার্মেন্টস শিল্পে রহস্যময় অস্থিরতা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি কিছু অংশ পড়ে আসি। অস্থিরতা পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের। দায়িত্ব নেওয়ার প্রায় 7 মাসে বেশ কয়েকটি ষড়যন্ত্র ও উস্কানিমূলক তৎপরতা দেখা গেছে। গার্মেন্টস শিল্পে নৈরাজ্য থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীদের আকস্মিক শাহবাগ অবরোধ, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দেশবিরোধী তৎপরতা, আনসার বিদ্রোহের নামে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল পরিকল্পিত ও পূর্ব ঘোষিত। বর্তমানে একের পর এক মব সৃষ্টির নামে আওয়ামী ক্যাডাররা বিশৃঙ্খলা সৃষ্টিতে নেমেছে, কিন্তু আগাম তথ্য দিতে পারছে না গোয়েন্দা সংস্থাগুলো। ফলে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থাগুলোর যতটা সক্রিয় থাকার দরকার ছিল সেটি দেখা যাচ্ছে না। কিছু ভুক্তভোগী আছে যারা 15.5 বছরের আওয়ামী জাহিলিয়াতের সময় নানাভাবে নিগৃহীত ও নির্যাতিত এবং বঞ্চিত হয়েছেন। তারা নানা দাবিতে রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন। এই সুযোগ নিচ্ছে ফ্যাসিস্টের দোসররাও। একের পর এক আন্দোলনের নামে অস্থির করে রাখা হচ্ছে রাজপথ। ভারতে পলাতক শেখ হাসিনা ও তার অনুসারীদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে ধারাবাহিকভাবে। এসব অপতৎপরতার কোনোটি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ষড়যন্ত্রের বিষয়ে আগাম সতর্ক করতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো। এতে সংস্থাগুলোর প্রতি ক্ষোভ রয়েছে খোদ সরকারের। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক আওয়ামী লীগ নেতারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিত্যকার সংগঠিত আন্দোলনগুলো সহ যে কোনো অস্থিরতার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর যে ব্যর্থ তা দিবালোকের মতো স্পষ্ট। দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন 26 মার্চ। দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী 26 মার্চ 4 দিনের সফরে তিনি চীন সফরে যাবেন। বেইজিংয়ে 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। চীন সফরের পাঠানো বিশেষ ফ্লাইটে চীন সফরে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চীনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো হয়। চলতি বছরের শুরুতেই প্রধান উপদেষ্টাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। দর্শক, আমরা আমার দেশের আরও একটি বিশেষ প্রতিবেদনে এসেছি। উল্লেখ করা হয়েছে 16 বছর ধরে ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে। বিবিসিকে বলেছেন প্রধান উপদেষ্টা, নির্বাচন আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না সে সিদ্ধান্ত নেবে ইসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না সে সিদ্ধান্ত তারা নেবে। অবশ্য তিনি এও বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা সামিরা হোসেন। সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি হতচকিত বোধ করেছিলেন। তিনি বলেন, আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাই নাই, অথচ আমাকে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল তখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল। ইউনূস চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেন। ভারতে পালিয়ে গিয়ে নির্বাসনে থাকা শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশ নেবে কি না তা স্পষ্ট নয়। মানবতাবিরোধী অপরাধের
অভিযোগে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কি না। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে দেবে। দর্শক, প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি এনসিপির নিউজ। ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি, জোটের সিদ্ধান্ত ভোটের আগে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কয়টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিদ্যমান রাজনৈতিক ধারার বাইরে নতুন ধারার সূচনা করা দলটি কোনো দলের সঙ্গে নির্বাচনী জোট করার বিষয়টি ভাবছে না, বরং তাদের নেতৃত্বে কোন দল জোট করতে আগ্রহী হলে তা বিবেচনা করা হবে। এনসিপির নেতারা জানিয়েছেন, পবিত্র রমজানের মধ্যেই নিবন্ধনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি সারা দেশে দলের কাঠামো গড়ে তোলা হবে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে সব আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। তবে প্রতিটি নির্বাচনের সময় জোট গড়ে নির্বাচন করার পথে রাজনৈতিক দলগুলো হাঁটলেও সেই ধারায় যুক্ত হওয়া না হওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের প্রক্রিয়া শুরু বা নির্বাচনী তফসিলের আগ মুহূর্তে। দর্শক, আরও দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের খুন নির্যাতনও দমাতে পারেনি বিক্ষোভকারীদের। পুরো জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন 5, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস। পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীন দলের সহিংস সমর্থকদের দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য গুরুতর লঙ্ঘন ও নির্যাতন সত্ত্বেও বিক্ষোভকারীদের আন্দোলন জয়লাভ করে। 2024 সালের বিক্ষোভ এই কারণেই ব্যতিক্রমী। সম্প্রতি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এই প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালে বিক্ষোভ ব্যতিক্রমী কারণ পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীন দলের সহিংস সমর্থকদের দ্বারা অভূতপূর্ব সংখ্যক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য গুরুতর লঙ্ঘন ও নির্যাতনের সত্ত্বেও বিক্ষোভকারীদের আন্দোলন জয়লাভ করে। তবে এগুলো পূর্ববর্তী বহু বছর ধরে প্রতিষ্ঠিত দমন এবং বাধাদান প্রক্রিয়ার অংশ। পূর্ববর্তী বেশ কয়েকটি ক্ষেত্রে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সশস্ত্র ও সহিংস আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র, কম প্রাণঘাতী অস্ত্র, গণহারে নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও দুর্ব্যবহার, সাধারণ নজরদারি, হয়রানি এবং ভয় দেখানোর মাধ্যমে বড় বড় বিক্ষোভ দমন করে। 2013 সালে হেফাজত ইসলামের বিক্ষোভে সময় সংঘটিত হত্যাকাণ্ডের একটি স্পষ্ট উদাহরণ। দর্শক, আরও দেখতে পাচ্ছি টবি ক্যাডম্যানের পরামর্শ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠান। অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের গণহত্যার মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ করেন। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বসনিয়া, কসোভো, রুয়ান্ডা, ইয়েমেন, সিরিয়া এবং ইউক্রেন নিয়ে কাজ করেছেন। জুলাই গণহত্যা বিচারের জন্য ঢাকা কীভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতকে জড়িত করবে, সাক্ষাতে সেই বিষয়ে বিস্তারিত আলাপ হয়। বাংলাদেশের ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও ভূমিকা এবং দায়িত্ব নিয়েও আলোচনা হয়। আলোচনায় উল্লেখ করা হয়, বিদেশি রাষ্ট্র কর্তৃক পলাতক আসামিকে রক্ষা পরিপূরকতা নীতির অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা, অপরাধীদের পূর্ণ জবাবদিহির জন্য দুটি প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি রয়টার্সকে নাহিদ ইসলাম, এই বছর নির্বাচন করা কঠিন হবে। বাংলাদেশে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে এই বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। গণঅভ্যুত্থানে গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। এরপর দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি তিনি বলেন, অস্থিরতা অব্যাহত থাকলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এনসিপি প্রধান বলেন, গত 7 মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা হবে। এটা কিছুটা হলেও হয়েছে, তবে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। প্রিয় দর্শক, আমরা আর দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি 2 বছরের মধ্যে সর্বনিম্ন। ফেব্রুয়ারিতে কমে 9.32%। দেশের অর্থনীতির সবচেয়ে সংকট ছিল উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের প্রত্যাহিক জীবন সংকটের মধ্যে পড়েছে। তবে গত 2 মাস মূল্যস্ফীতি কমেছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমে 9.32%-এর ঘরে এসেছে। এটি গত 23 মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচকে এই তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রমজান প্রতিদিনে রমজানের জুমায় মুক্তির পয়গাম। মানুষ মাত্রই তার গুনাহ হয়ে থাকে। নবী আলাইহিসসালাম ছাড়া কেউ গুনাহের ঊর্ধ্বে নয়। মানুষের যেমন পাপে জড়িত হওয়া নৈমিত্তিক ঘটনা, দয়াময় আল্লাহ তেমনি মানুষকে ক্ষমার সহজ সুযোগ রেখেছেন দৈনিক ভিত্তিতে। দৈনিক ক্ষমার আওতায় কেউ না আসতে পারে, দয়াময় তাকে ক্ষমার সুযোগ দিয়েছেন সাপ্তাহিক ভিত্তিতে। তাও যদি না পারে, তবে সুযোগ খোলা রেখেছেন বার্ষিক একটি পুরো মাস জুড়ে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের ঢাকা মহানগরীতে। তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে অর্ধেক দামে ইউনাইটেডকে গ্যাস। ইউনাইটেড পাওয়ার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অবশেষে বন্ধ করল সরকার বকেয়া 481 কোটি টাকা। ইউনাইটেড গ্রুপের 2টি বিদ্যুৎ কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার আইপিপি দামে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার। বিতরণ কোম্পানিগুলোকে এখন থেকে ক্যাপটিভ দামে গ্যাস সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রতি ঘনফুট গ্যাসের দাম 31 টাকার পরিবর্তে 17 টাকা করে পরিশোধের সুযোগ দেয় এই প্রতিষ্ঠানকে। এরপরও সরকারের কাছে তাদের দেনা 481,17,76,593 টাকা। আর অবৈধ সুবিধা দেওয়ার রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 900 কোটি টাকা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সূত্র তথ্য জানিয়েছে। ইউনাইটেড গ্রুপের এই বিদ্যুৎ কেন্দ্র দুটি হচ্ছে ঢাকা ইপিজেড এলাকায় 100 মেগাওয়াট ও চট্টগ্রাম ইপিজেড অবস্থিত 72 মেগাওয়াট। আইপিপি দামে গ্যাস সরবরাহ বন্ধ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ রুবায়েত খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইউপিজিডিকে আইপিপি রেটে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত বাতিলের পরিপ্রেক্ষিতে ক্যাপটিভ রেটে গ্যাস বিল প্রদান ও আদায়ের একটি চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার দফতর থেকে জ্বালানি সচিব, তিতাস গ্যাস ও কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ইফতার রাজনীতিতে ব্যস্ত ইসলামী দলগুলো। মুক্ত পরিবেশে এবার আয়োজন অনেক বেড়েছে। কর্মসূচিতে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। দল গঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডও চালাচ্ছে বিভিন্ন দল। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি কূটনীতিকদের সম্মানে ইফতার বিএনপির। আরও উল্লেখ করা হয়েছে, সঠিকভাবে জাকাত আদায় হলে সব মানুষ স্বাবলম্বী হবে। ইফতার মাহফিলে জামাতে আমির। বিশ্বের 1/4 দেশে কমেছে নারীর অধিকার। প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, এখনও বিভিন্ন দেশে পুরুষরা সংসদে প্রায় 3/4, 3 জনের 1 জন নারীর সঙ্গীর দ্বারা শারীরিক সহিংসতার শিকার হন। আমরা আরও দেখতে পাচ্ছি বিদেশি উপদেষ্টারা বিএনপির নাম শুনলে ঈর্ষান্বিত হন। ইফতার অনুষ্ঠানে রিজভী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজাবাসীকে ট্রাম্পের হুমকি, হয় জিম্মি মুক্তি না হয় মৃত্যু। আমরা আরও দেখতে পাচ্ছি লন্ডনে জয়শঙ্করের উপর হামলা। লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলা চালিয়েছে স্বাধীনতাকামী খালিস্তানিপন্থীরা। বুধবার চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে গিয়ে হামলার চেষ্টা চালান। এই সময় ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
দীর্ঘদিন পাঞ্জাবের শিখদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে খালিস্তানপন্থীরা। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন। আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। আমরা আরও দেখতে পাচ্ছি ট্রাম্পের সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞায় পাকিস্তান ও আফগানিস্তান। ইউরোপীয় মিত্রদের পরমাণু অস্ত্র দিয়ে রক্ষা করতে প্রস্তুত ফ্রান্স। দর্শক, আমরা এই মুহূর্তে আসছি আমার দেশের সম্পাদকীয় পাতায় মারুফ কামাল খানের নিবন্ধ রাজার দল নাকি দলের রাজা, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মারুফ কামাল খান। আরও উল্লেখ করা হয়েছে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করুন, জাতিসংঘ মানবাধিকার পরিষদে আলোচনা, অভিবাসন নিয়ে ভাবতে হবে, ফিরছে যুক্তরাষ্ট্র প্রবাসী অবৈধ বাংলাদেশি। মতামতে আমরা দিতে পাচ্ছি কোটার অভিশাপ থেকে মুক্তি মিলবে কবে। মেলবক্সে পাঠানোতে আছে কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে কেন এত অবহেলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অভিমতে সপ্তম পাতায় ভারতের আধিপত্য ও ফেসিবাদ রুখতে নতুন রাজনৈতিক শক্তি, লিখেছেন ওহিদুল ইসলাম। আমরা আরও দেখতে পাচ্ছি যেভাবে হাত ছাড়া হচ্ছে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার সুযোগ, লিখেছেন এলাহি নেওয়াজ খান, বিশিষ্ট সাংবাদিক। আমরা আরও দেখতে পাচ্ছি রমজানের শ্রমিক অসন্তোষ নিরসন, লিখেছেন ডক্টর সোহেল মিয়া। আরও আছে সাইবার নিরাপত্তায় বাংলাদেশের চ্যালেঞ্জ। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি 13 পাতার খবরে ভাড়া বেশি নিলে লঞ্চের রুট পারমিট বাতিল, সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টা। আরও দেখতে পাচ্ছি আমরা আশুলিয়া 4 জনকে কুপিয়ে আহত, গাবতলী ও বাসানটেক বস্তিতে পুড়ল বসতঘর ও 2 বাস। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন, উপদেষ্টার আশ্বাসে শিক্ষক আন্দোলন স্থগিত, আতিউর বারাকাত সহ 23 জনের দেশ থেকে মানা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযানের এখতিয়ার কারণেই ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসছি একদম শেষের পাতায় আমার দেশের সাতকানিয়ায় মব তৈরি করে 2 জামাত কর্মী হত্যা, মূল হোতা আওয়ামী সন্ত্রাসী মানিক। সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদবীর ডানহাত মানিক ভিডিও কলে দুবাই থেকে হত্যার ঘটনা দেখেন এবং নির্দেশনা দেন মানিক। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতের গুজব ছড়িয়ে 2 জামাত কর্মীকে হত্যার মূল হোতা সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিক ও তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রশাসনের মানিকের প্রভাব এখনও এতটাই যে চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও হত্যা মামলা হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত একটি মামলা করেই দায় সেরেছে পুলিশ। অনুসন্ধানে জানা গেছে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন মানিক, কিন্তু গোটা দক্ষিণ চট্টগ্রাম জুড়ে আলোচনায় আসেন 2015 সালে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে। ওই বছরের 7 জানুয়ারি গভীর রাতে এউচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফেজ আহমেদের বাড়িতে হামলা চালান মানিক ও তার সহযোগীরা। মানিক বাহিনীর গুলিতে হাফেজ আহমেদ বেঁচে গেলেও নিহত হন তার নিকটাত্মীয় আনোয়ারা বেগম। ওই ঘটনায় হাফেজ আহমেদ মানিককে প্রধান আসামি করে মামলা করেন। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা বদরুদ্দিন ওমরের। আরও উল্লেখ করা হয়েছে বিএনপি দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র সিদ্ধিরগঞ্জ, জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের সূত্রপাত, সরকারের পদক্ষেপ বেড়েছে সয়াবিন তেলের সরবরাহে। আমরা দেখতে পাচ্ছি বাজারে বড় ধরনের সিন্ডিকেট সক্রিয়, 5 লিটারের বোতল চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। জুলাই বিপ্লব নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাজ করতেন গার্মেন্টে, জড়িতদের শাস্তির দাবি বাবার, আনসার সদস্যদের গুলিতে বুক জাজরা হয় ছেলের। শহীদ মোহাম্মদ আয়াতুল্লাহর মৃত্যুর পর থেকে শয্যাশয়ী মা। আমরা আরও দেখতে পাচ্ছি বসুন্ধরায় সার্জিসের উপস্থিতিতে মারামারি নিয়ে যা জানা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মুকুলের গ্রানে বিমোহিত চাষি। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশ সফরে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব। দর্শক, এই ছিল আমার দেশের আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।